আসসালামু আলাইকুম। বেসিক ফিজিক্স একাডেমি এর পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান। ১ নম্বর প্রশ্নটি যদি আমরা দেখি, নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? ভর, সময়, বেগ এগুলো কিন্তু ভর, সময় স্কেলার, কিন্তু বেগ ভেক্টর, কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে সবগুলো ভেক্টর রাশি। আমরা যদি দেখি, বিদ্যুৎ প্রবাহ স্কেলার, ত্বরণ হচ্ছে ভেক্টর, কৌণিক ভরবেগ ভেক্টর, চৌম্বক ক্ষেত্র ভেক্টর, টর্ক ভেক্টর, কৌণিক সরণ ভেক্টর, অর্থাৎ সবগুলো ভেক্টর। এই সবগুলো ভেক্টর কিন্তু আমাদের এই হচ্ছে আমাদের ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 2 এ বলা রয়েছে, নিচের কোনটি ভেক্টর রাশি? আমরা যদি দেখি, বর স্কেলার, আয়তন স্কেলার, ক্ষেত্রফল হচ্ছে স্কেলার, টর্ক হচ্ছে ভেক্টর, সুতরাং এই ঘ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 3 এ বলা রয়েছে নিচের কোনটি স্কেলার রাশি? আমরা জানি সরণ ভেক্টর রাশি এবং গ্রেডিয়েন্ট হচ্ছে ভেক্টর রাশি এবং ডাইভারজেন্স হচ্ছে কিন্তু স্কেলার রাশি। আমরা যদি দেখি যে নেবলা এর সাথে যদি আমরা দেখি যে এই নেবলা হচ্ছে ভেক্টর, এই ভেক্টরের সাথে হচ্ছে ফাই হচ্ছে স্কেলার ফাংশন, যদি আমরা ডট গুণ করি তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু হচ্ছে আমাদের ভেক্টর। আর ডাইভারজেন্স যদি দেখি তাহলে এক্ষেত্রে নেবলার সাথে যে কোনো একটি ভেক্টরকে যদি আমরা ডট করি তাহলে দুটি ভেক্টরের ডট গুণন কিন্তু স্কেলার রাশি হয়, এই জন্য ডাইভারজেন্স কিন্তু হচ্ছে স্কেলার রাশি। এই সরণ ভেক্টর রাশি এবং কাল হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। এই নেবলা এর সাথে যদি আমরা ক্রস করি কোনো একটি ভেক্টরকে তখন কিন্তু আমরা কাল পাই, এটি ভেক্টর রাশি এবং দুটি ভেক্টর রাশির ডট গুণ করলে সর্বদা স্কেলার রাশি হয়, এই জন্য ডাইভারজেন্স হচ্ছে স্কেলার রাশি এবং এই গ্রেডিয়েন্ট কিন্তু ভেক্টর রাশি, এটি আমাদের মনে রাখতে হবে। তারপর প্রশ্ন 4 এ বলা রয়েছে স্কেলার রাশির উদাহরণ কোনটি? আমরা জানি কাজ হচ্ছে স্কেলার রাশি, বল ভেক্টর, কৌণিক ভরবেগ ভেক্টর, টর্ক ভেক্টর, সুতরাং এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের প্রথম পত্র, দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষা ও ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ। তারপর প্রশ্ন 5 এ বলা রয়েছে কোনো ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তাকে কি বলে? যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট করা থাকে তাকে কিন্তু বলা হয় সীমাবদ্ধ ভেক্টর, অর্থাৎ ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা জানি যে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি এরকম নির্দিষ্ট করা থাকে, অর্থাৎ ও বিন্দুতে নির্দিষ্ট করা থাকে, তাহলে এই পাদবিন্দু নির্দিষ্ট করা থাকলে তখন তাকে আমরা সীমাবদ্ধ ভেক্টর বলবো, আর পাদবিন্দু যদি নির্দিষ্ট করা না থাকে তখন তাকে আমরা স্বাধীন ভেক্টর বলবো। তারপর প্রশ্ন 6 বলা রয়েছে এক বিন্দুতে ক্রিয়াশীল পি ভেক্টর ও পি ভেক্টর এর ঋণাত্মক ভেক্টর ও লব্ধির মান কত? আমরা জানি যে পি ভেক্টর এর মান হচ্ছে পি এবং এই পি ভেক্টর ঋণাত্মক ভেক্টর যদি আমরা দেখি তাহলে পি ভেক্টর ঋণাত্মক ভেক্টর হচ্ছে এটা। এটার মান যদি আমরা হিসাব করি তাহলে মডুলাস মাইনাস পি যদি আমরা দেই, এই মডুলাস মাইনাস পি ভেক্টর যদি দেওয়া হয় তখন এর মান কিন্তু হবে শুধু পি। অর্থাৎ এই এক বিন্দুতে ক্রিয়াশীল পি ও পি ভেক্টর এর ঋণাত্মক ভেক্টর লব্ধির মান কত? আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভেক্টর কিন্তু মান হচ্ছে পি, কিন্তু যেহেতু একটি আরেকটি ঋণাত্মক এজন্য তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। আর 180 ডিগ্রি যদি হয় আমরা জানি cos 180 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের -1, সেক্ষেত্রে লব্ধির মান কিন্তু শূন্য হবে। আমরা যদি এই লব্ধির যে সূত্রটি রয়েছে আমরা জানি আর সমান যে cos আলফার মান যদি আমরা 180 ডিগ্রি বসাই তখন কিন্তু আমাদের লব্ধি কিন্তু শূন্য হয়ে যাবে, অর্থাৎ এই ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 7 বলা রয়েছে নিচের কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই? আমরা জানি যে নাল ভেক্টর বা শূন্য ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু হচ্ছে একই, অর্থাৎ পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হচ্ছে নাল ভেক্টরের, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন 8 বলা রয়েছে পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এমন ভেক্টরকে কি বলে? আমরা জানি যে পাদবিন্দু সুনির্দিষ্ট নয় এই কথাটি যদি বলা থাকে তাহলে সেটি হচ্ছে আমাদের স্বাধীন ভেক্টর বলা হয়, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 9 বলা রয়েছে কোনটি সঠিক ভেক্টর নয়? কোনটি সঠিক ভেক্টর নয়? অর্থাৎ আমরা জানি যে সকল ভেক্টরের মান রয়েছে সেগুলো সঠিক ভেক্টর, একক ভেক্টর মান রয়েছে এটি সঠিক ভেক্টর এবং ঋণাত্মক ভেক্টরের মান রয়েছে এটিও কিন্তু সঠিক ভেক্টর এবং অবস্থান ভেক্টরের মান রয়েছে এটিও কিন্তু সঠিক ভেক্টর। যে ভেক্টরের মান নেই সেটি কিন্তু হচ্ছে সঠিক ভেক্টর নয়, অর্থাৎ এই নাল ভেক্টর কিন্তু এর কোনো মান নেই, এজন্য এটি সঠিক ভেক্টর নয়, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 10 বলা রয়েছে a ভেক্টর সমান -5 যে ভেক্টর হলে a এর দিক কোন অক্ষ বরাবর? যেহেতু এখানে একক ভেক্টর অর্থাৎ আয়তাকার ভেক্টর যে রয়েছে এজন্য এটি হচ্ছে আমাদের y অক্ষ বরাবর, কিন্তু এক্ষেত্রে আমাদের যেহেতু মাইনাস মানটি রয়েছে এজন্য হচ্ছে -y অক্ষ বরাবর, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 11 বলা রয়েছে একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় অসমান মানের দুটি ভেক্টরকে কি বলে? আমরা যদি দেখি একই দিকে ক্রিয়াশীল, একই দিকে অর্থাৎ এই দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয় এবং সমজাতীয় যদি এটি বল হয়ে থাকে তাহলে এটিও যদি আমাদের বলই হয়ে থাকে এজন্য সমজাতীয় অসমমানের
অর্থাৎ এটির মান একরকম এবং এটির মান যদি কম বেশ হয় অর্থাৎ অসমমানের হয়, তাহলে দুটি ভেক্টরকে কি ভেক্টর বলবো আমরা? সমান ভেক্টর অবশ্যই না, বিপরীত ভেক্টর অবশ্যই এটি না, এরপর হচ্ছে সদৃশ ভেক্টর, তারপর হচ্ছে বিসদৃশ ভেক্টর। আমরা দেখব এটি কিন্তু হচ্ছে সদৃশ ভেক্টর, কেননা একই দিকে ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টর যদি অসমমানের হয় তখন তাকে সদৃশ ভেক্টর বলে। অর্থাৎ সদৃশ ভেক্টর হতে গেলে দুটি মান কিন্তু অসমান মানেরও হতে পারে, দুটি মান কখনো সমান না হয়ে অসমান মানেরও হতে পারে, কিন্তু সমজাতীয় হতে হবে এবং একই দিকে ক্রিয়াশীল হতে হবে, এজন্য এটি হচ্ছে সদৃশ ভেক্টর। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের বিভিন্ন বোর্ড পরীক্ষার এমসিকিউ গুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ। তারপর প্রশ্ন নম্বর 12, প্রশ্ন নম্বর 12তে বলা রয়েছে হাফ আই প্লাস হাফ জে প্লাস এম কে একটি একক ভেক্টর হলে এম এর মান কত? এটি যদি একটি একক ভেক্টর হয় তাহলে এক্ষেত্রে এম এর মানটি কত এটি আমাদের চেয়েছে। আমরা দেখব যদি এটি একক ভেক্টর হয় তাহলে এর মান কিন্তু 1। আমরা জানি যে একক ভেক্টর সংজ্ঞা অনুসারে কোনো ভেক্টর যদি একক ভেক্টর হয় তাহলে তার মান কিন্তু আমাদের 1 হতে হবে। এই জন্য আমরা এই ভেক্টরের মানটি আমরা বের করব। এই ভেক্টরের মানকে যদি আমরা বের করি তাহলে আমরা জানি যে রুট ওভার দিয়ে আই এর সহগের বর্গ অর্থাৎ হাফ স্কয়ার, তারপর হচ্ছে জে এর সহগের বর্গ তার মানে হচ্ছে আবার হাফ স্কয়ার, তারপর হচ্ছে কে এর সহগের বর্গ তার মানে হচ্ছে এম স্কয়ার, এটি হচ্ছে 1। অর্থাৎ একক ভেক্টরের মান হচ্ছে এটা আই এর সহগের বর্গ প্লাস জে এর সহগের বর্গ প্লাস হচ্ছে কে এর সহগের বর্গ, এবং এই বর্গ করার পর এটাকে যদি আমরা হোল রুট করি তাহলে এটি হচ্ছে মান বোঝায় এবং এর মান হচ্ছে 1, কেননা এটি একটি একক ভেক্টর বলা রয়েছে প্রশ্নে, এই জন্য এটি আমরা 1 ধরবো। বর্গমূলটাকে ওঠানোর জন্য বর্গ করে দিই তাহলে আমরা লিখতে পাবো 1/4 প্লাস 1/4 প্লাস হচ্ছে এম স্কয়ার সমান হচ্ছে 1। অর্থাৎ এটিকে যদি আমরা বর্গ করে দিই তখন কিন্তু আমরা এটি পাবো। এখন এটিকে আমরা এই এম স্কয়ারটা আমরা বাম পাশে যদি রেখে দিই তাহলে আমরা লিখতে পারবো 1 মাইনাস 1/4 প্লাস হচ্ছে 1/4। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা লিখতে পারবো হাফ। অর্থাৎ এই 1/4 প্লাস 1/4 কে যদি আমরা লসাগু করে ক্যালকুলেশন করি তখন আমরা মান পাবো হাফ। এখান থেকে আমরা যেটা লিখতে পারবো, এই হাফ থেকে হাফ চলে গেলে আমাদের থাকবে পজিটিভ হাফ, অর্থাৎ এম স্কয়ার সমান আমাদের থাকবে পজিটিভ হাফ। সেক্ষেত্রে আমরা এম সমান লিখতে পারবো রুট ওভার হাফ সমান হচ্ছে 1/2, অর্থাৎ এম এর মান হচ্ছে 1/2। অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ আমরা যদি অপশনের দিকে খেয়াল করি তাহলে ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, তাহলে ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 13 নং প্রশ্নে বলা রয়েছে একটি বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? আমরা জানি যে সরণের যে সংখ্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কিন্তু সরণ বলে, এই জন্য এখানে অপশনের মধ্যে যে সরণ ভেক্টর রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 14, প্রশ্ন নম্বর 14তে বলা রয়েছে জে ক্রস কে সমান কত? আমরা যদি একটু খেয়াল করি, এটা যদি আই হয়, এটা যদি আমাদের জে হয় এবং এটা যদি আমাদের কে হয়ে থাকে তখন আমরা বলবো যে যেহেতু আমাদের জে ক্রস কে রয়েছে, জে ক্রস কে অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে রয়েছে, ঘড়ি কাঁটার দিকে যদি থাকে তাহলে বাকি থাকলো আমাদের আই। অর্থাৎ আমরা লিখতে পারবো জে ক্রস কে সমান আমাদের যেটা বাকি রইলো জে ক্রস কে, অর্থাৎ ঘড়ি কাঁটার দিকে যদি আমরা আসি, এদিকে যদি আসি ঘড়ি কাঁটার দিকে তাহলে জে ক্রস কে এর বাকি থাকলো আমাদের আই, তাহলে আমরা লিখতে পারি আই। এক্ষেত্রে আমাদের একটা জে রয়েছে, আমরা যদি তখন এটাকে যদি আমরা একটু এইভাবে লিখতে পারি, যেহেতু আমাদের এখানে জে রয়েছে তাহলে আমরা লিখতে পারি জে ক্রস এই যে আমাদের জে ক্রস আই সমান এই জে ক্রস কে সমান আমরা লিখতে পেরেছি আই। এক্ষেত্রে জে ক্রস কে সমান যদি আইটা যদি আমরা এখানে বসাই তখন কিন্তু আমরা পাবো জে ক্রস আই। অর্থাৎ জে ক্রস আই যদি পাই তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জে আর জে ক্রস আই হচ্ছে আমাদের ঘড়ি কাঁটার উল্টো দিকে, ঘড়ি কাঁটার উল্টো দিকে যদি জে ক্রস আই হয় তাহলে আমাদের বাদ থাকলো কে, এক্ষেত্রে হবে আমাদের মাইনাস কে। ঘড়ি কাঁটার উল্টো দিকে দেওয়ার জন্য এটি হচ্ছে আমাদের মাইনাস কে, অর্থাৎ এই ঘ নম্বর অপশন হচ্ছে উত্তর। প্রশ্ন নম্বর 15 বলা রয়েছে ভেক্টর নির্দেশক রেখাংশটির আদি বিন্দু ও শেষ বিন্দু যদি মিশে যায় তাহলে তাকে কি ভেক্টর বলে? আমরা জানি যে ভেক্টর রেখাংশের আদি বিন্দু ও শেষ বিন্দু যদি একই হয় তাহলে কিন্তু তাকে নাল ভেক্টর বলে বা শূন্য ভেক্টর বলে। অর্থাৎ এই যে ঘ নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে আমাদের নাল ভেক্টর অথবা কি শূন্য ভেক্টর, কারণ আদি বিন্দু ও শেষ বিন্দু একই অর্থাৎ মিশে যায়। তারপর প্রশ্ন নম্বর 16 বলা রয়েছে নিচের কোনটি দিক নির্দিষ্ট নয়? সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমান্তরাল ভেক্টর, শূন্য ভেক্টর। আমরা যদি 16 নং প্রশ্নটি দেখি যে দিক নির্দিষ্ট নয় অর্থাৎ সুনির্দিষ্ট কোনো দিক নেই, এটি হচ্ছে কিন্তু শূন্য ভেক্টর, অর্থাৎ শূন্য ভেক্টরের কোনো সুনির্দিষ্ট দিক থাকে না, এটি আমাদের মনে রাখতে হবে। তারপর 17 নং প্রশ্নে বলা রয়েছে সমজাতীয় অসমমানের অর্থাৎ একই জাতীয় দুটি ভেক্টর যদি বল হয় বল অথবা যদি বেগ হয় বেগ, অর্থাৎ এই জন্য বলা রয়েছে সমজাতীয় অসমমানের অর্থাৎ মান কিন্তু সমান নয় কিন্তু একই জাতীয় দুটি ভেক্টর মান অসমমানের, এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলে এবং তারা হচ্ছে
বিপরীতমুখী যদি ভেক্টর হয় তাহলে সমজাতীয় অসমমানের এবং বিপরীতমুখী ভেক্টরকে কি বলা হয়? এটি কিন্তু হচ্ছে আমাদের বিসদৃশ ভেক্টর। অর্থাৎ এই যে ঘ নাম্বার যে অপশনটি রয়েছে যে সমজাতীয় অসমমানের মান কিন্তু সমান হবে না এবং তারা হচ্ছে বিপরীতমুখী, এই ধরনের ভেক্টরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নং 18 নং প্রশ্ন বলা রয়েছে সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি? সমান ভেক্টরের বৈশিষ্ট্য যদি আমরা দেখি এটি সমজাতীয় রাশি, অর্থাৎ এটি কিন্তু সঠিক এবং এর মান সমান, এটি কিন্তু হচ্ছে সঠিক এবং এর দিক একই, এটি কিন্তু হচ্ছে সঠিক। অর্থাৎ সমান ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় রাশি মান সমান এবং দিক একই হবে। অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ভেক্টর সমান আই হ্যাড প্লাস জে হ্যাড প্লাস কে হ্যাড, অর্থাৎ আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটি একটি একক ভেক্টর। অবশ্যই এটি একটি একক ভেক্টর না। কেননা এটি একক ভেক্টর না? কারণ এই একক ভেক্টর হতে গেলে এর মান কিন্তু হবে আমাদের এক, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর মান কিন্তু এক না। অর্থাৎ আই এর সহগের বর্গ প্লাস হচ্ছে জে এর সহগের বর্গ, অর্থাৎ 1 স্কয়ার প্লাস কে এর সহগের বর্গ হচ্ছে 1 স্কয়ার এবং এর মান হচ্ছে আমাদের হোল রুট। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো √3। যেহেতু দেখতে পাচ্ছি যে এ ভেক্টর সমান এরকম, এর মান হচ্ছে √3, সুতরাং এটি একক ভেক্টর না। একক ভেক্টর হতে গেলে এর মান আমাদের এক হতো, এটি সঠিক নয়। তারপর হচ্ছে এই ভেক্টরটি একটি সঠিক ভেক্টর, অর্থাৎ এটি কিন্তু সঠিক, এই ভেক্টর সঠিক ভেক্টর কারণ এর একটি মান রয়েছে, এর একটি নির্দিষ্ট মান রয়েছে, এই জন্য এটি হচ্ছে সঠিক ভেক্টর। তারপর যদি আমরা দেখি যে এটি একটি অবস্থান ভেক্টর, এক্ষেত্রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর যেহেতু এর অবস্থান রয়েছে, অবশ্যই এটি অবস্থান ভেক্টর। অর্থাৎ 2 এবং 3 কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 20, প্রশ্ন নম্বর 20 বলা রয়েছে এ ভেক্টর সমান 9i ক্যাপ ও বি ভেক্টর সমান 1/9i ক্যাপ হলে ভেক্টর দ্বয় সদৃশ ভেক্টর, ভেক্টর দ্বয় বিপরীত ভেক্টর এবং ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। আমরা যদি দেখি যে এক্ষেত্রে আমাদের x অক্ষ বরাবর এই ভেক্টরটি রয়েছে, অর্থাৎ কেননা এর একক আয়তক্ষেত্র ভেক্টর আই রয়েছে এবং বি ভেক্টরও কিন্তু x অক্ষ বরাবর রয়েছে, অর্থাৎ একই দিকে রয়েছে, এই জন্য এটি সদৃশ ভেক্টর। কেননা এক্ষেত্রে আই রয়েছে, অর্থাৎ ভেক্টর দ্বয় একই জাতীয়, একই দিকে ক্রিয়া করেছে, এই জন্য হচ্ছে এটি সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে মান কিন্তু সমান নাও থাকতে পারে, এই জন্য এটি অবশ্যই সদৃশ ভেক্টর, এটি কিন্তু সঠিক। তারপর যদি দেখি যে বিপরীত ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর এরা কিন্তু বিপরীত ভেক্টর। কেননা আমরা জানি যে বিপরীত ভেক্টর হতে গেলে বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আমরা যেটা জানবো যে দুইটি ভেক্টর বিপরীত হবে, যখন যদি বিপরীত হয় তাহলে তাদের ডট গুণফল কিন্তু এক হবে, অর্থাৎ সেক্ষেত্রে তাদের ডট গুণফল কিন্তু এক হবে। এই এ ভেক্টর সমান 9i এবং বি ভেক্টর সমান যদি 1/9i হয়, এক্ষেত্রে যদি আমরা দেখি তাদের ডট গুণফল 9 যদি চলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি i.i। এক্ষেত্রে i.i যেহেতু রয়েছে এর মান কিন্তু 1, অর্থাৎ দুটি ভেক্টরের ডট গুণন যদি 1 হয় তখন ভেক্টর দুটি বিপরীত হয়, এক্ষেত্রে এটি কিন্তু সঠিক। তারপর এরা পরস্পর লম্ব, এটি কিন্তু সঠিক নয়। এই বিপরীত ভেক্টর এরা পরস্পর লম্ব, এটি কিন্তু সঠিক নয়, এই জন্য আমাদের 1 এবং 2 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমরা ধারাবাহিকভাবে ইন্টারমিডিয়েট পদার্থবিজ্ঞানের প্রথম পত্র দ্বিতীয় পত্রের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো নিয়মিত ভিডিও আকারে প্রকাশ করে থাকি। ধন্যবাদ।